আসছে বাজেটে রাজস্ব আয় ধরা হচ্ছে 1,76,000 কোটি টাকা। সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আয়করে। করমুক্ত ব্যক্তি আয়ের সীমা 2,40,000 টাকা করা হতে পারে। এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। কয়েকদিন পরেই নতুন অর্থবছরের বাজেট। অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছে জাতীয় রাজস্ব বোর্ড। কারণ যে আয় ধরে বাজেট তৈরি করা হচ্ছে তা নিশ্চিত করার দায়িত্ব রাজস্ব বোর্ডের কাঁধেই। 3 লাখ কোটি টাকার বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 1,76,000 কোটি টাকার বেশি, যা মোট বাজেটের 59%। এর মধ্যে আয়কর থেকে আসবে 65,932 কোটি টাকা, ভ্যাট থেকে 63,902 কোটি টাকা আর শুল্ক কর থেকে আসবে 46,536 কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল 1,49,000 কোটি টাকা, পরে সংশোধন করে 1,35,000 কোটি টাকা করা হয়। গত ফেব্রুয়ারি পর্যন্ত আদায়ে ঘাটতি রয়েছে 3,000 কোটি টাকার বেশি। দেশের মোট করদাতার 92%ই হচ্ছেন সাধারণ করদাতা, বাকি 8% ধনিক শ্রেণীর। তাদের কাছ থেকে বেশি কর আদায়ের কথা বলছেন বিশ্লেষকরা। রাস্তায় যে এত গাড়ি চলছে, গাড়ি এত যে সব গাড়ি কি আমার শুল্ক দিয়েছে কিনা, সব গাড়ির মালিক আমার করের আওতায় এসেছে কিনা, এটার জন্য তো আলাদাভাবে ওয়ার্ক প্ল্যান করতে হবে, করে করে সেটার সাথে করতে হবে, দেখাতে হবে। বেতন, পে স্কেল, পে স্যালারি, যেটা বলে আমরা পেরোল ট্যাক্স বলি, প্রতিষ্ঠানগুলো উৎসে কেটে নিয়ে জমা দিচ্ছে, তারা কি সঠিকটা দিচ্ছে না তারা দুই ধরনের পে স্ট্রাকচার দেখাচ্ছে? ট্যাক্স দেওয়ার সময় হয়তো এক ধরনের, আরও সব এইসব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে হঠাৎ করে মাটি খুঁড়ি একটা নতুন এরিয়া বের করার দরকার নেই। জানা গেছে, এবার ব্যক্তি করমুক্ত আয়ের সীমা 2,40,000 টাকা করা হতে পারে। ন্যূনতম আয়কর 4,000 টাকা করা হতে পারে। জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ আগের মতোই বহাল রাখা হবে। কর্পোরেট করের হারও সব স্তরে 2% হারে কমানো হতে পারে। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। কথা বলছি তার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে গত বছর আয়কর থেকে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি পূরণ হয়নি। এবারও আয়কর থেকেই সবচেয়ে বেশি আদায়ের একটা টার্গেট ধরা হয়েছে। তো এবারের চ্যালেঞ্জগুলো কি কি? গত বছর পূরণ না হওয়ার পরেও কেন এবারও সেটাকেই টার্গেট করা হলো? অবশ্যই আমাদেরকে আয়করের উপর প্রাথমিকভাবে নজর দিতেই হবে, কারণ আয়ের উৎসটা তো আয়করই, এবং জাতীয় আয় যখন এত দ্রুত বাড়ছে প্রায় 13-14% হারে, সেখানে করদাতার সংখ্যা কেন বাড়বে না এবং আয়করের পরিমাণও বা কেন আরও দ্রুত বৃদ্ধি পাবে না, সেটাই হচ্ছে প্রশ্ন। তবে আমি মনে করি যে এখানে অনেক কিছু করার আছে সংস্কারমূলক, এটা প্রধানত প্রশাসনিক, এবং যেটাকে আমরা বলি আইটি বেসড। এটা যদি আমরা করতে পারি অবশ্যই আমরা লক্ষ্য অর্জন করতে পারবো, কিন্তু সেটা কি আমরা করতে পারবো কিনা সেটাই হচ্ছে এনবিআরকে সেটাই প্রমাণ করতে হবে যে তারা সেই প্রশাসনিক কাঠামোকে ভালোভাবে সাজিয়ে সুন্দরভাবে একটা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। এটা যদি তারা দেখাতে পারে, লক্ষ্যমাত্রাটা কিন্তু কঠিন হলেও এটা অসম্ভব নয়। এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, যে প্রতিবেদনটি দেখছিলাম সেটাতে, যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। এই নতুন ক্ষেত্রগুলোর মধ্যে কি কি বিষয় আসতে পারে বলে আপনি মনে করেন? নতুন ক্ষেত্রের মধ্যে আমি মনে করি যে পুরাতন জিনিসের মধ্যেই নতুনত্ব আনা যায়। যেমন আমরা যদি বলি আয়কর তো সবাই দেয়, কিন্তু বেতনের থেকে যেটাকে পেরোল ট্যাক্সকে উইথহোল্ডিং করে একটা বড় রকমের অঙ্ক আহরণ করা যায় প্রাথমিকভাবে এবং খুব সাধারণভাবে, এই জিনিসটার দিকে এনবিআরকে নজর দিতে হবে। এটা আমরা সরকারকে বলেছি এবং এনবিআর আমার মনে হয় যে সেই বিষয়ে প্রচেষ্টা নেবে। পৃথিবীর বিভিন্ন দেশে 70-80% আয়কর কিন্তু এই পেরোল থেকেই কালেক্ট করে নেওয়া হয়, কিন্তু আমাদের দেশে এই পরিমাণটা 2%-এর নিচে। সেটা তো হওয়া ঠিক নয়। তারপরেও আমি আরও বলবো অন্যান্য ক্ষেত্র, যেমন যে কোনো রকমের বড় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস যেন ই-টিন বহির্ভূত কোনো ব্যক্তি করতে না পারে, সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, সেটা জমি কেনা হোক, গাড়ি কেনা হোক, বা বিদেশ ভ্রমণ হোক, বা অন্য কোনো বড় স্কুলের বেতন দেওয়া হোক যেখানে মাসে হয়তো 25,000 টাকা বেতন দিতে হয়, সেই ধরনের ক্ষেত্রে বাবা মাকে বা সেই ব্যক্তিকে অবশ্যই
E10 হোক, যেখানে মাসে হয়তো 25,000 টাকা বেতন দিতে হয়, সেই ধরনের ক্ষেত্রে বাবা মাকে বা সেই ব্যক্তিকে অবশ্যই E10 রেজিস্টারভুক্ত হতে হবে। এগুলো যদি আমরা এনশিওর করতে পারি তাহলে কিন্তু অবশ্যই করদাতার সংখ্যা বর্তমানে যেটা 1.1 মিলিয়ন আছে সেখান থেকে 4-5 মিলিয়নে নিয়ে যাওয়া অসম্ভব কিছু হবে বলে আমার মনে হয় না। জি, আমাদের কাছে যে তথ্য আছে তাতে দেখতে পাচ্ছি যে করমুক্ত ব্যক্তি আয় সীমা 2,40,000 টাকা করা হতে পারে, এমন একটা তথ্য আমাদের কাছে আছে। তো আমাদের দেশের আর্থসামাজিক ব্যবস্থায় এটা কতটা যুক্তিযুক্ত? আমাদের করমুক্ত আয়ের সীমাটা অলরেডি কিন্তু একেবারে নিচে নয়, এটা যথেষ্ট উপরে। আমাদের জাতীয় আয়ের হচ্ছে আমি বলবো $1,300, আর যদি এই করমুক্ত আয়কে আমরা দেখি এটা কিন্তু প্রায় $3,000-এরও বেশি। কাজেই এই যে প্রায় 2.5 গুণের মতো বেশি করমুক্ত আয়ের সীমা, এটা কিন্তু খুব একটা কম নয় আমাদের জাতীয় আয়ের হিসাবে। সেই হিসাবে মনে করি যে 2,40,000 টাকা যথেষ্ট, এর থেকে বেশি বাড়ানো সঠিক হবে না। সরকারকে উচিত হবে যে এই করের আওতার অতিরিক্ত যেসব ব্যক্তির ইনকাম আছে এবং যাদের সম্পদ আছে তাদের উপর যেন অবশ্যই নজরদারি বাড়ানো হয় এবং তাদের সংখ্যা যেন এমনভাবে বাড়ানো হয় যাতে তারা সবাই করের আওতায় চলে আসে এবং কর দাতা হিসাবে ঠিক সময় মতো কর রিটার্ন সাবমিট করে। সেটাই হবে মুখ্য লক্ষ্য। আরেকটি বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে যে আমাদের জাতীয় বাজেট ক্রমশই আয়কর নির্ভর হয়ে যাচ্ছে, যেটি আপনি সমর্থনই করলেন যে আয়কর থেকেই সিংহভাগ আসার দরকার। কিন্তু অন্যদিকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে ভর্তুকি কমিয়ে রাষ্ট্রীয় সেবা কমানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রের নাগরিক যারা সাধারণ নাগরিক, তারা আয়কর দিতে উৎসাহিত হব কেন? যেমন একটা উদাহরণ যদি আপনাকে বলি, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক, বিমা, চিকিৎসা, শিক্ষা সব ক্ষেত্রে বেসরকারি বা বাণিজ্যিক উদ্যোগ দিন দিন বাড়ছে, অথচ সরকার তাদের নিজস্ব কার্যক্রম সংকুচিত করে ফেলছে। তো এই যে একটা মানে এখানে একটা দেখা যাচ্ছে যে সেবা কমছে কিন্তু আয়কর দিতে বাধ্য হচ্ছে। তো এই বিষয়টা কিভাবে করদাতাদের উৎসাহিত করবেন আপনি? এখানে দুটো জিনিস, সেবা কমানো এবং ভর্তুকি কমানো কিন্তু এক জিনিস নয়। ভর্তুকিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধুমাত্র সুনির্দিষ্ট ক্ষেত্রেই সরকার দেওয়া উচিত, সবার ক্ষেত্রে নয়। যেমন আমি বলি, আমরা যদি গ্যাসে ভর্তুকি দেই, কারা উপকৃত হয়? গুলশান, বনানী, ঢাকা শহরের লোকেরা উপকৃত হয়। তারাই কি আমাদের দেশের সর্বসাধারণ জনগণ? বেশিরভাগ লোকই তো আছে গ্রাম অঞ্চলে, তারা তো এই ভর্তুকির টাকা পাচ্ছে না। আমরা যদি ভর্তুকি দেই গাড়ি চালানোর জন্য সিএনজিতে, সেই টাকার বেনিফিটটা কে পাচ্ছে? কাজে ভর্তুকির ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে। ভর্তুকি শুড বি ভেরি টার্গেটেড এবং শুধুমাত্র দরিদ্র লোকেরাই যাতে এটার বেনিফিটটা পায় সেই টাকায় ভর্তুকি দিতে হবে। কাজে আমি মনে করি যে সাধারণ ভর্তুকি কমানোর ব্যাপারে সরকারের সচেতন হওয়া উচিত। সেবার ক্ষেত্রে সরকারকে অবশ্যই সচেতন হতে হবে, সেবার পরিধি বাড়াতে হবে, সেবার মানও বাড়াতে হবে এবং সেই জন্যই সরকারের যে সাইজ অফ দ্য গভর্নমেন্ট, সেটাকে 18% যেটা বর্তমানে আছে সেখান থেকে ক্রমান্বয়ে এটা 20, 21, 22-এর দিকে নিয়ে যেতে হবে। তাহলেই সেবার পরিধি বাড়বে এবং সেবার মান বাড়ানোর দিকে সরকারের যথেষ্ট অর্থবল থাকবে। জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে, এক্ষেত্রে মূল্যস্ফীতির শঙ্কা করছে অনেকে। তো এই বাজেটে এটা নতুন কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখা দিবে কিনা আয়কর সংগ্রহের ক্ষেত্রে? এই ব্যাপারে আমি বলবো যে খুব বেশি চিন্তার কারণ নেই, কিন্তু সরকারকে একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের বাংলাদেশ ব্যাংকেও একটু সতর্ক থাকতে হবে এবং দেখতে হবে যে সত্যি সত্যি কোনো মূল্যস্ফীতির চাপ সেখান থেকে আসছে কিনা। তবে আমি বলবো যে বর্তমানের অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের সংখ্যা কিন্তু খুব সিগনিফিকেন্ট বিরাট একটা পরিমাণ নয়, উল্লেখযোগ্য পরিমাণ, কিন্তু ডমিনেন্ট না। প্রাইভেট সেক্টরে হচ্ছে আমাদের সর্বক্ষেত্রে একটা ডমিনেন্ট রোল প্লে করে। কাজে প্রাইভেট সেক্টরের এই সরকারের বেতন বৃদ্ধি কিন্তু সামগ্রিকভাবে মূল্যস্ফীতিকে অতখানি ইম্প্যাক্ট করবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।